ল বাংলা চ্যানেলে আজকে আমরা জয়েন্ডার, মিস জয়েন্ডার আর নন জয়েন্ডার এই তিনটে নিয়ে আলোচনা করব। সিপিসিতে জয়েন্ডার, মিস জয়েন্ডার ও নন জয়েন্ডার তিনটে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। খুবই সহজ জিনিস, এটার মধ্যে জটিলতাও তেমন কিছু নেই। জয়েন্ডার বলতে মামলায়, যে কোনো মামলাতে যে কজন পার্টির দরকার, বাদী এবং প্রতিবাদী, অর্থাৎ বোথ সাইডে যে কজন পার্টির দরকার তাদেরকেই বলা হচ্ছে জয়েন্ডার, যারা মামলা চালানোর জন্যে উপযুক্ত, তাদের সঠিক সংযুক্তিই হচ্ছে জয়েন্ডার। এবার নন জয়েন্ডার হচ্ছে যে পার্টি আবশ্যিক ছিল, যাদের মামলাতে অন্তর্ভুক্তি, মামলাতে যাদের নাম ঢোকানো দরকার ছিল, তাদের কাউকে না ঢোকানো, তাদের কোনো একজনকে না ঢোকানো, অর্থাৎ যার মামলাতে থাকা দরকার কিন্তু তাকে ঢোকানো হয়নি। সে এদিক ডিফেন্ডারের দিক থেকে হতে পারে, অথবা যারা প্লেনটিভ এদিক থেকেও হতে পারে। অর্থাৎ একজন উপযুক্ত পার্টিকে যার দরকার নাম ঢোকার, তার নাম বাদ পড়াটাই হচ্ছে আসলে এই নন জয়েন্ডার। সুতরাং নন জয়েন্ডারটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আবার দুটো জিনিস আছে, প্রপার পার্টিস আর নেসেসারি পার্টিস। নেসেসারি পার্টিস বলতে একদম আবশ্যিক, যাকে ছাড়া মামলা চলতেই পারে না, তাকে যদি নন জয়েন্ডার হিসাবে রাখা হয় তাহলে তো খুব সমস্যা, তাহলে মামলার রায়ই বাতিল হয়ে যাবে। সেটা হচ্ছে নেসেসারি পার্টিস। আর এক রকম পার্টি হতে পারে যারা হচ্ছে কিনা প্রপার পার্টিস। প্রপার পার্টিসের ক্ষেত্রে কি হবে? প্রপার পার্টিসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তাকে ছাড়াও মামলা চলতে পারে। সেক্ষেত্রে মামলার রায় যেটা থাকবে সেই রায় বহালও থাকতে পারে বা মামলা চলতেও পারে তাকে ছাড়া। অর্থাৎ সেখানে নন জয়েন্ডার অতটা মারাত্মক হবে না। কিন্তু আসলে নন জয়েন্ডারের কেস যতটা এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। অর্থাৎ যাদেরকে ছাড়া মামলা চলতে পারে না, সে প্রপার পার্টিস হোক বা নেসেসারি পার্টিসই হোক, তাদেরকে জয়েন করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর একটা কনসেপ্ট হচ্ছে মিস জয়েন্ডার, যেটা হচ্ছে মিস শব্দটার মধ্যেই তার অর্থ লুকিয়ে আছে, অর্থাৎ ভুল করে তার নাম ঢুকে দেওয়া হয়েছে, অর্থাৎ সে মামলার সঙ্গে সম্পর্কিতই না, তাকে এই মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরকম কেস করলে কি হয়? মামলা ফালতু দীর্ঘায়িত হয়, একটা কনফিউশন ক্রিয়েট করে। সুতরাং সেই মিস জয়েন্ডারকে মামলা থেকে হাঁটানো এটা উচিত। তো এই ল বাংলা চ্যানেলে এই সহজ কনসেপ্টটা নিয়েই আজকে ছোট্ট ভিডিও আমরা করছি। মিস জয়েন্ডার, নন জয়েন্ডার আর জয়েন্ডার। জয়েন্ডার হচ্ছে যাদের অন্তর্ভুক্তিটা অত্যন্ত জরুরি এবং সঠিকভাবে যাদেরকে জয়েন করা হয়েছে সেই হচ্ছে জয়েন্ডার। ঠিক আছে? এটা সিপিসি 1908-এর অর্ডার 1। এই জয়েন্ডার, মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার এগুলো অর্ডার 1-এর মধ্যে আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার জয়েন্ডার অফ পার্টিস। জয়েন্ডারের মানে কি? একাধিক পক্ষ, সব পক্ষকে, জয়েন্ডার মানে হচ্ছে মামলায় সঠিক পক্ষকে, যারা যারা মামলা রিলেটেড, সে প্লেনটিভের পক্ষে হতে পারে বা ডিফেন্ডারের পক্ষে হতে পারে, তাদেরকে সঠিক পক্ষকে সঠিক সময় জয়েন করানো, সেটাই হচ্ছে জয়েন্ডারের জয়েন্ডারের কাজ। জয়েন্ডার, সেটাই হচ্ছে জয়েন্ডার। এবার হচ্ছে অর্ডার 1, রুল 1। কখন একাধিক বাদী, একাধিক প্লেনটিভ যুক্ত হতে পারে, অর্ডার 1, রুল 1। সেটা হচ্ছে অর্ডার 1, রুল 1। একাধিক ব্যক্তি বাদী হিসেবে যুক্ত হতে পারে যদি প্রতিকারের অধিকার একই কাজ বা লেনদেন থেকে উদ্ভূত হয়, অর্থাৎ একই জিনিসের সঙ্গে তারা রিলেটেড থাকে। যেমন মনে করুন একটা যৌথ সম্পত্তির মালিকানা, 3 জন মালিক, যৌথ সম্পত্তি, বাবা মরে গেছে, তার 3 ছেলে মেয়ে, তারা যৌথ সম্পত্তির অধিকারী হয়েছে, তাহলে তারা 3 জনেই হচ্ছে পার্টি করতেই হবে। তাহলে তাদের 3 জন হচ্ছে জয়েন্ডার। এবার তাদের একজনকে যদি আমরা বাদ দিয়ে মামলা শুরু করি, তাহলেই কিন্তু নন জয়েন্ডার হয়ে গেল। সেই মামলার রায় আলটিমেটলি কিন্তু ধোপে টিকবে না, কারণ নন জয়েন্ডার এবং এরা নেসেসারি পার্টিস, প্রপার পার্টিস না, নেসেসারি পার্টিস। সুতরাং সেক্ষেত্রে সেটা হবে না। এই হচ্ছে ব্যাপার। এবার কখন একাধিক ডিফেন্ড্যান্ট যুক্ত করা যেতে পারে? অর্ডার 1, রুল 3। যখন তারা অর্ডার 1, রুল 3-তে তারা একই কাজের সঙ্গে তারা যুক্ত ছিল। যেমন দেখা যাচ্ছে উদাহরণ হিসাবে হুন্ডি নোটে যৌথভাবে দায়ী একাধিক ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা। তারা তো একই হুন্ডি নোটে তারা 2-3 জন মিলে তারা ধার নিয়েছিল। তাহলে সেক্ষেত্রে অর্ডার 1, রুল 3। ঠিক আছে? তাহলে ডিফেন্ডেন্টের দিক থেকে আমরা যদি যুক্ত করতে যাই তখন অর্ডার 1, রুল 3। আর যদি প্লেনটিভের দিকে যুক্ত করতে যাই তাহলে অর্ডার 1, রুল 1। এটা মনে রাখতে হবে, এই যে অর্ডার 1, রুল 1। ঠিক আছে? প্লেনটিভের দিক থেকে। আর যদি ডিফেন্ডেন্টের দিক থেকে আমরা যুক্ত করতে চাই তখন অর্ডার 1, রুল 3। ঠিক আছে? এবার হচ্ছে
দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট আগেও বলেছি, জয়েন্ডার বা জয়েন্ডারের ক্ষেত্রে বা নন জয়েন্ডারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রপার পার্টিস আর নেসেসারি পার্টিস। এই দুটো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। নেসেসারি পার্টিস হচ্ছে যাদেরকে ছাড়া মামলা চলতেই পারে না, তারা হচ্ছে নেসেসারি পার্টিস। যেমন অর্ডার 1 রুল 9 এই হচ্ছে নেসেসারি পার্টিস, আবশ্যিক পক্ষ, যাকে ছাড়া চলতেই পারে না মামলা। এবার নেসেসারি পার্টিসের কাউকে যদি মামলায় অন্তর্ভুক্তি না করা হয়, সে যদি নন জয়েন্ডার কেস হয়ে যায়, তাহলে কিন্তু সেই মামলার ডিগ্রি পর্যন্ত ক্যান্সেল হতে পারে। এটা মামলার জন্য একটা মারাত্মক। সেটা হচ্ছে অর্ডার 1 রুল 9, নেসেসারি পার্টিস বাদ দেওয়া, অর্ডার 1 রুল 9। ঠিক আছে, এটা একটা মাথায় রাখতে হবে। অর্ডার 1 রুল 9 আর অর্ডার 1 রুল 10ও এটার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ, আমরা সেটা পরে আসছি। অর্ডার 1 রুল 9 আর অর্ডার 1 রুল 10 এই দুটো এই জয়েন্ডার মিস জয়েন্ডার কেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অর্ডার। তো অর্ডার 1 রুল 9 হচ্ছে নেসেসারি পার্টিস, তাকে বাদ দেওয়া যাবে না। এটাই হচ্ছে অর্ডার 1 রুল 9 বললো। এটা মাথায় রাখতে হবে যে অর্ডার 1 রুল 9 কী বলছে। অর্ডার 1 রুল 9 বলছে নেসেসারি পার্টিস, তাকে বাদ দিয়ে মামলা এগোনো যাবে না। প্রপার পার্টিসকে ছাড়া মামলা করা যেতে পারে, কিন্তু নেসেসারি পার্টিস তাকে ছাড়া গেলে মামলা চলতে পারে না। অর্ডার 1 রুল 9। এবার হচ্ছে প্রপার পার্টিস হচ্ছে যাদের মানে মামলাতে আগ্রহ থাকতে পারে, কিন্তু তারা যে একেবারে তাদেরকে ছাড়া মামলা চলতেই পারে না এমন না। তারা মামলার সঙ্গে রিলেটেড, কিন্তু যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে এখানে, মালিক ও ভাড়াটিয়ার মধ্যে দখলের মামলায় মর্টগেজি, ঠিক আছে, মর্টগেজি সে মালিক এবং ভাড়াটিয়া যারই দখলে যাই থাক না কেন, সেখানে মর্টগেজির এটা যদি মালিক ও ভাড়াটিয়ার মধ্যে দখলের মামলা এসে যায়, তাহলে মর্টগেজি সেখানে কিন্তু প্রপার পার্টিস হয়ে যাচ্ছে। অর্থাৎ তাকে ছাড়াও কিন্তু মামলাটা এগিয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু সম্পত্তি ভাগের ক্ষেত্রে 3 ভাই বোনের মধ্যে যে কোনো একজন আসেনি, সেটা কিন্তু প্রপার পার্টিস না, সেটা কিন্তু এই আমাদের নেসেসারি পার্টিস, অর্ডার 1 রুল 9 মধ্যে পড়ে যাচ্ছে নেসেসারি পার্টিস। ঠিক আছে, এবারে হচ্ছে নন জয়েন্ডার, অর্থাৎ আমরা ওই যেটা বললাম যে যারা খুব আবশ্যিক তাকেই জয়েন করতে ভুলে গেছি, তাহলে আবশ্যিক লোককে জয়েন করতে ভুলে গেলে তো মামলার ক্ষেত্রে সেটা খুবই খারাপ। হ্যাঁ, তাহলে নন জয়েন্ডারের পরিণতি কী হবে? অর্ডার 1 রুল 9 এখানে বলছে মামলা চলতে পারে না যতক্ষণ পর্যন্ত না আবশ্যিক পার্টি, নেসেসারি পার্টিস যতক্ষণ না যোগ করা হয়, ততক্ষণ অবধি মামলা চলতেই পারে না। ঠিক আছে, অর্ডার 1 রুল 9। ঠিক আছে, ডিগ্রি পর্যন্ত বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আলটিমেটলি আদালতের যাই হোক না কেন, এই নেসেসারি পার্টিসকে বাদ দিয়ে, নেসেসারি পার্টিসের নন জয়েন্ডার একটা মামলার জন্য মারাত্মক। সুতরাং নেসেসারি পার্টিসকে জয়েন করতেই হবে অর্ডার 1 রুল 9। আমরা কিন্তু অর্ডার 1 রুল 9টা বারবার যোগ দিচ্ছি। এবারে নন জয়েন্ডার কীভাবে সংশোধন করতে হবে সেটা হচ্ছে অর্ডার 1 রুল 10। অর্ডার 1 রুল 9-এ আমরা দেখলাম যে সেখানে নন জয়েন্ডারের পরিণতিটা কী হচ্ছে সেটা নিয়ে ডিল করছে। এবার নন জয়েন্ডার কীভাবে সংশোধন, নন জয়েন্ডারের পরিণতির ক্ষেত্রে এখানে কী হচ্ছে যে নেসেসারি পার্টিসকে রাখতেই হবে। অর্ডার 1 রুল 9 নেসেসারি পার্টিসকে রাখতেই হবে। প্রপার পার্টিস মামলায় দরকারি, কিন্তু তাকে ছাড়াও মামলা চলতে পারে। কিন্তু এইবার অর্ডার 1 রুল 10 কী রয়েছে, এখানে একটা নতুন পার্টিকে আমরা যোগ করতে পারি, যা দরকার তাকে অর্ডার 1 রুল 10 মাধ্যমে যোগ করতে পারি। এই অর্ডার 1 রুল 10 মাধ্যমে এখানে বলছে যে কোনো পক্ষ দ্বারা নতুন পার্টি যোগ করার একটা আবেদন, বা সেটা ডিফেন্ডেন্ট হতে পারে বা আমাদের প্লেন্টিফও হতে পারে। তারা বলতে পারে যে আমাদের আমাদের নেসেসারি পার্টিস ছিল, একে যোগ করতে ভুলে গেছি, সুতরাং আমরা একে যোগ করার জন্য একটা আদালতের মতামত চাইছি বা আদালতের কাছে পারমিশন চাইছি। উল্টো দিক থেকে আদালত বা কোর্ট সুমোটোভাবেও কিন্তু যদি মনে করে যে অমুক আমার নেসেসারি পার্টিস, তাহলে তাকে কিন্তু কোর্ট নিজেই সংযুক্তি করে নিতে পারে। এটা সুমোটোভাবে অর্ডার 1 রুল 10। অর্ডার 1 রুল 10-এ তাহলে মানে সংযুক্তি হচ্ছে, অর্থাৎ নেসেসারি পার্টিস যাকে যদি আমরা প্লিডিংয়ের সময় নেসেসারি পার্টিসকে দিতে ভুলে যাই, তাহলে সেই প্লিডিংয়ের মধ্যে সংযুক্তি করা যেতে পারে অর্ডার 1 রুল 10-এ। এটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে প্লেন্টিফ ডিফেন্ড্যান্ট তারা কোর্টের পারমিশন নিয়ে, অথবা কোর্ট নিজেই একটা স্বতঃপ্রণোদিতভাবে বলতে পারে যে সুমোটোভাবে যে আমরা একে দরকার মামলায় একে ছাড়া মামলা এগোতে পারে না, তাহলে একে আমরা মামলায় যোগ করে নেবো। অর্ডার 1 রুল 10-এর ক্ষেত্রে কোর্টের কিন্তু যথেষ্ট বড় ক্ষমতা আছে। ঠিক আছে, অর্ডার 1 রুল 10-এ তাহলে আমরা দুটো অর্ডার সিপিসির এখানে ভালো করে দেখলাম, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অর্ডার 1 রুল 9, এই যে অর্ডার 1 রুল 9 নন জয়েন্ডারের পরিণতি। নন জয়েন্ডারের ক্ষেত্রে নেসেসারি পার্টিসকে অর্ডার 1 রুল 9-এ নিতেই হবে, তাছাড়া মামলা চলতে পারে না। প্রপার পার্টিস ছাড়া মামলা চলতে পারে। প্রপার পার্টিসের নন জয়েন্ডার অফ
নেসেসারি পার্টিস, তাহলে পরে কিন্তু মামলার পক্ষে খুবই মারাত্মক। ডিক্রি মে বি ক্যান্সেলড। আর এখানে অর্ডার 1 রুল 9-এ এটা রয়েছে যে প্রপার পার্টিস যদি না থাকে তাহলে পরে মামলা চলতে পারে, ঠিক আছে, বিবৃতি বাতিল হবে না। কিন্তু এবার আমাদের নেসেসারি পার্টিস যেটা জয়েন করতে ভুলে গেছি, তার সংশোধনটা কীভাবে হবে সেটা হচ্ছে অর্ডার 1 রুল 9-এ যেটা বললো তারই সংশোধন, সেটা হচ্ছে অর্ডার 1 রুল 10। 9-এ যে ভুলটা হয়েছে তা সংশোধন করছে 10-এ, এটা মনে রাখলে মনে রাখতে পারবো, ঠিক আছে। তাহলে অর্ডার 1 রুল 10-এ হচ্ছে যদি পার্টি কোনো নন জয়েন্ডার হয়ে যায়, ইম্পর্টেন্ট পার্টি, তাকে কোর্ট সংযুক্তি করে নিতে পারে। সে কোর্টের কাছে আমরা আবেদন করতে পারি, ফ্রম বোথ সাইড এটা আবেদন হতে পারে, ফ্রম দ্য সাইড অফ প্লেন্টিফ অর ডিফেন্ড্যান্ট, অর কোর্ট ক্যান সুও মোটো ক্যান ডু দিস, সেও তাকে যোগ করে নিতে পারে। এবং প্লিডিং সংশোধনের জন্য সংশোধন বাদ পড়া পক্ষ যোগ করে, মানে প্লিডিং সংশোধন করা যেতে পারে, মানে প্লিডিংয়ে হয়তো দিতে ভুল হয়েছিল, তার প্লিডিংটা সংশোধন করা হলো। এবারে আমরা দু একটা কেস দেখি, হ্যাঁ, কেস দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দু একটা ল্যান্ডমার্ক কেস। ফার্স্ট কেস হচ্ছে রাজিয়া বেগম বনাম আনোয়ার বেগম, ঠিক আছে, 1958 সালের কেস। এখানে বলছে কোনো মামলার ক্ষেত্রে নেসেসারি পার্টিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেসেসারি পার্টিসের নন জয়েন্ডার হলে মামলা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু প্রপার পার্টিস এর নন জয়েন্ডার মামলার জন্য অতটা ডেঞ্জারাস না, মামলা তাছাড়াও চলতে পারে, ঠিক আছে। এটা ক্যাটেগরিক্যালি এই কেসে কোর্ট ভালো করে বলেছিল 1958 সালে রাজিয়া বেগম বনাম আনোয়ার বেগম, যে প্রপার পার্টিস আর নেসেসারি পার্টিস এর মধ্যে ফারাকটা এই কেসে বুঝিয়ে দিয়েছিল। প্রপার পার্টিস এর নন জয়েন্ডার অতটা মারাত্মক না, কিন্তু নেসেসারি পার্টিসের নন জয়েন্ডার মামলার জন্য ডেঞ্জারাস, ডিগ্রি পর্যন্ত ক্যান্সেল হতে পারে। এবারে স্টেট অফ কেরালা বনাম লক্ষ্মীকুট্টি, এখানে কি বলছে, সম্পূর্ণ নিষ্পত্তির জন্য আদালতের পক্ষ যোগ করার ব্যাপারে ব্যাপক বিচার বুদ্ধি সম্পন্ন ক্ষমতা আছে। অর্থাৎ অর্ডার 1 রুল 10, হ্যাঁ, অর্ডার 1 রুল 10-এ কোর্টের যথেষ্ট ক্ষমতা আছে। কোর্ট ইচ্ছে করলে তার প্রপার বিচার বুদ্ধি প্রয়োগ করে নতুন পার্টিকে যোগ করতে পারে, বা কেউ যদি কোর্টের কাছে পারমিশন চায় সেক্ষেত্রেও কোর্ট অ্যাজ পার অর্ডার 1 রুল 10 পার্টিকে যুক্ত করতে পারে। এবারে মিসজয়েন্ডার আগেই আমরা আলোচনা করেছি হালকা করে, যে কোনো পার্টি মামলার সঙ্গে সেইভাবে তার স্বার্থ সঠিকভাবে যুক্তই নেই, তাকে ভুল করে, মিস মানেই ভুল করে তাকে মামলার মধ্যে দেওয়া হয়েছে। এবার মামলার মধ্যে একাধিক লোক চলে এলে এমনিতেই মামলা, কোর্টের এমনিতেই সময় নেই, তারপরে আবার উল্টোপাল্টা লোক ঢুকে গেলে তো কোর্টের আরও সময় নষ্ট হবে। সুতরাং মিসজয়েন্ডার, ভুল সংযুক্তি, সেটাকে বাতিল করতে হবে। মিসজয়েন্ডার মামলার জন্য মারাত্মক না, কিন্তু মিসজয়েন্ডার এটা করা উচিত না। যেমন আছে পার্টি তার সঙ্গে যুক্তই না, তাকে বাতিল করে দেওয়া উচিত। মিসজয়েন্ডার থাকলে পরে সমস্যা হয়। যারা একসঙ্গে যুক্তই না, যেমন একটা উদাহরণ দিচ্ছে এখানে, একই মামলায় এ, সে হচ্ছে কোনো কন্ট্রাক্ট সে করে কন্ট্রাক্টের কন্ডিশান সে ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে। আবার বি মানহানির জন্য যুক্ত, হ্যাঁ, একই মামলায় এ এবং বি এই দুটোকে, আইন দুটো আলাদা, তাকে একসঙ্গে একই মামলাতে তাদেরকে যোগ করা যাবে না, ঠিক আছে। মানে পক্ষগণের যে কাজ, সে কাজ একই হতে হবে। কার্যকলাপের মিসজয়েন্ডার, একই আসামিদের বিরুদ্ধে অসম্পর্কিত কার্যকলাপ যুক্ত করা, হ্যাঁ, যেমন একটা মামলায় ঋণ পুনরুদ্ধার অর্থাৎ মানি স্যুট, আবার অন্য একটা ভিন্ন চুক্তির কার্য সম্পাদনার দাবি করা, এটা অন্য একটা কন্ট্রাক্ট আর মানি স্যুট একটা মামলার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটা হবে না। তাহলে মিসজয়েন্ডারের পরিণতি কী হবে, এখানে একদম মামলা বাতিল হবে না, কিন্তু ওই আর কি পৃথকীকরণ করতে হবে আলাদা আলাদা করে, প্লিডিং সংশোধন করার জন্য বা ফেরত দিতে পারে, প্রাথমিক আপত্তি উত্থাপিত হতে পারে, এরকম হতে পারে। মিসজয়েন্ডার কীভাবে সংশোধন করা যাবে, যে অনুচিতভাবে যুক্ত পক্ষ তাকে বাদ দেওয়ার জন্য আবেদন করতে হবে, প্লিডিংটাকে ঠিক করে নেওয়ার জন্যে, প্লিডিং সংশোধনের জন্য একটা আবেদন করতে হবে, ঠিক আছে, এই আর কি। এবারে তুলনামূলক একটা বিশ্লেষণ। তুলনামূলক বিশ্লেষণ কোনটার, এই জয়েন্ডার, নন জয়েন্ডার আর মিসজয়েন্ডার। জয়েন্ডার, নন জয়েন্ডার আর মিসজয়েন্ডার তিনটের মধ্যে কী আছে। জয়েন্ডারটা আমরা জানি, এরকম জয়েন্ডার হচ্ছে সঠিক সংযোজন, আর নন জয়েন্ডার হচ্ছে আবশ্যিক পক্ষের বাদ দেওয়া, আর মিসজয়েন্ডার হচ্ছে ভুল পক্ষের সংযোজন। এই হচ্ছে প্রকৃতিগত দিক থেকে জয়েন্ডার, নন জয়েন্ডার আর মিসজয়েন্ডারের পার্থক্য। এবং মামলার উপরে পারা কী হবে, জয়েন্ডার হচ্ছে বৈধ ও কাঙ্ক্ষিত জয়েন্ডারকে জয়েন করা। নন জয়েন্ডার হচ্ছে আবশ্যিক পক্ষের, অর্থাৎ যদি নেসেসারি পার্টিসের হয় তাহলে মামলার জন্য মারাত্মক, কিন্তু যদি প্রপার পার্টিস হয় তাহলে অতটা মারাত্মক না। আর মিসজয়েন্ডার মামলার জন্য অতটা মারাত্মক না, কিন্তু খারাপ, কিন্তু মারাত্মক না। এবারে যে অর্ডারগুলো রয়েছে সেই অর্ডার অনুযায়ী এদের একটা ফারাক করা যেতে পারে, হ্যাঁ।
যেমন জয়েন্ডারের ক্ষেত্রে অর্ডার 1 রুল 1 ও অর্ডার 1 রুল 3, ঠিক আছে। এই এবারে আমরা দেখলাম যে আমাদের মিস জয়েন্ডারের ক্ষেত্রে অর্ডার 2 আর নন জয়েন্ডারের ক্ষেত্রে অর্ডার 1 রুল 9, ঠিক আছে। নন জয়েন্ডারের ক্ষেত্রে অর্ডার 1 রুল 9, এটা মাথায় রাখতে হবে। নন জয়েন্ডারের ক্ষেত্রে কনসার্ন সেকশন কোনটা, সেটা হচ্ছে অর্ডার 1 রুল 9, আর এই কারেকশানটা হচ্ছে অর্ডার 1 রুল 10। মিস জয়েন্ডার অর্ডার 1 রুল 9, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার হচ্ছে এই নন জয়েন্ডার, মিস জয়েন্ডার আর জয়েন্ডার, এদের প্রতিকারটা কী আছে। জয়েন্ডার ঠিক থাকলে মামলা চলে যাবে। নন জয়েন্ডার হলে পারে যদি আমাদের নেসেসারি পার্টিস বাদ যায় তখন তাহলে সেটাকে যোগ করতে হবে। আর মিস জয়েন্ডার হচ্ছে যেগুলো অদরকারি লোকজন যারা মামলার মধ্যে ঢুকে পড়েছে তাদেরকে বাতিল করতে হবে। এই আর কি। এবার জয়েন্ডারকে কখন উত্থাপিত করা যায়? জয়েন্ডারকে উত্থাপিত করা যায়, জয়েন্ডার কখন যোগ হয়? মামলা দাখিলের সময় জয়েন্ডার দাখিল হয়। এবার নন জয়েন্ডারে কখন ঠিক করতে হয়? যে কোনো পর্যায়ে এটা যে নন জয়েন্ডার প্রথমেই ঠিক করে নেওয়া উচিত, কিন্তু যদি মামলা চলাকালীন দেখা যায় যে নেসেসারি পার্টিসের নন জয়েন্ডার হয়েছে তাহলে পরে তো সেটা তখনই অর্ডার 1 রুল 10-এর মাধ্যমে ঠিক করে নিতে হবে। মিস জয়েন্ডারের ক্ষেত্রে এটা বাদ দিয়ে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং মামলা শুরুর আগেই খতিয়ে দেখতে হয় প্লিডিং করার সময় যে মিস জয়েন্ডার হয়ে যাচ্ছে কি না, তাহলে মামলাটা দীর্ঘায়িত হয়, সুতরাং সেখানে সেটা দেখতে হয়। এই হচ্ছে ব্যাপার। এবার পদ্ধতিগত দিক, মানে বাগ দেওয়া, যোগ দেওয়া, সেটা আগেই আমরা বললাম অর্ডার 1 রুল 10, ঠিক আছে। অর্ডার 1 রুল 10-এ আদালতের যথেষ্ট ক্ষমতা আছে যে নন জয়েন্ডারের ক্ষেত্রে নেসেসারি পার্টিস হলে তাকে যোগ করার দরকার, সেটা অ্যাজ পার অর্ডার 1 রুল 9-এ যারা বাদ পড়েছিল অর্ডার 1 রুল 10-এ তারা ঢুকবে। এই হচ্ছে পদ্ধতিগত দিক। হ্যাঁ, এবার প্লিডিংয়ের যে কারেকশান, যদি প্লিডিংয়ে কোনো ভুল থাকে তাহলে সেটা অর্ডার 6 রুল 17-এ জয়েন্ডারের ত্রুটি সংশোধন করার জন্য অর্ডার 6 রুল 17-এ প্লিডিংয়ের কারেকশান। আমরা আগে প্লিডিংয়ের যে আলোচনা সেখানে আমরা বলেছিলাম অর্ডার 6 রুল 17, এখানে মানে জয়েন্ডার সম্পর্কিত যে ত্রুটি তার জন্য প্লিডিংয়ের আমরা প্লিডিং কারেকশানের জন্য আবেদন হবে অর্ডার 6 রুল 17, এটা একটা মাথায় রাখতে হবে। এবং কোর্ট প্লিডিংটা ফেরত দিতে পারে, এটা হচ্ছে অর্ডার 7 রুল 10। অর্ডার 7 রুল 10-এ কোর্ট যদি দেখে যে ঠিক হয়নি তাহলে পরে কোর্ট কিন্তু প্লিডিং ফেরত দিতে পারে অর্ডার 7 রুল 10, ঠিক আছে। এবার দু একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। সম্পত্তির বিরোধ সম্পর্কিত একটা মামলায় এটা কি হয়েছে, ABC সম্পত্তির সহ মালিক ডি অবৈধভাবে প্রবেশ করেছে, অর্থাৎ ডি সম্পত্তির মালিকের না, ABC 3 জন সম্পত্তির মালিক। এক্ষেত্রে সঠিক জয়েন্ডার কী হবে? ABC 3 জনে অবৈধভাবে প্রবেশ করেছে ডি, তার বিরুদ্ধে মামলা করবে, কারণ ডি অবৈধভাবে প্রবেশ করলো তাদের সম্পত্তিতে। ABC সম্পত্তির ওনার, ডি সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করেছে, তাহলে পারে এখানে সঠিক জয়েন্ডার হবে ABC 3 জনে একসঙ্গে ডির বিরুদ্ধে মামলা করবে। তাহলে এইভাবে মামলাটা করলে মামলাটা ঠিক হলো, এটা হচ্ছে জয়েন্ডার। এবার নন জয়েন্ডার কী হবে? এ ডি এর বিরুদ্ধে মামলা করে বসলো যে এই ডি তুমি কেন আমার জমির মধ্যে ঢুকেছো, কিন্তু BC সেখানে পার্টি হয়নি, কিন্তু BCরও তো জমি, তাহলে এবার এটা হচ্ছে নন জয়েন্ডার। তাহলে সেখানে এইভাবে মামলা এগোতে পারে না, BCকেও প্রথমেই পার্টি করতে হবে, আর নাহলে পারে পরবর্তীকালে অর্ডার 1 রুল 10-এর মাধ্যমে পার্টিতে ইনক্লুড করতে হবে, নাহলে এটা অর্ডার 1 রুল 9 অনুযায়ী ভুল হয়ে যাচ্ছে, নন জয়েন্ডার, ঠিক আছে। এবারে হচ্ছে মিস জয়েন্ডার, এ ডি ও ইর বিরুদ্ধে মামলা করলো, তো ই তো এখানে যুক্ত, ইর সঙ্গে কোনো মামলা সম্পর্ক নেই, ইটাকে ঢুকিয়ে দিয়েছে, তাহলে এখানে একটা ঢোকার জন্য এটা মিস জয়েন্ডারের কেস হয়ে গেল। এবারে হচ্ছে আর একটা উদাহরণ দেখা যাক, এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। এক্স ওয়াই ও জেডের সঙ্গে একটা কন্ট্রাক্ট করলো এবং কন্ট্রাক্টটা ব্রিচ হলো, ওরা ওয়াই আর জেড কন্ট্রাক্ট ব্রিচ করলো, তখন এক্স সঠিক জয়েন্ডার কী হবে? তখন এক্স ওয়াই ও জেড দুজনকেই পার্টি করে একটা মামলা করলো, তাহলে পরে সেক্ষেত্রে এটা রাইট জয়েন্ডার। কিন্তু যদি উল্টো করে, এক্স শুধুমাত্র ওয়াইয়ের বিরুদ্ধে মামলা করলো, জেডের বিরুদ্ধে মামলা করলো না, কিন্তু জেড তো তাহলে কী ছিল? জেড ছিল এখানে নেসেসারি পার্টিস, তো জেডের বিরুদ্ধে মামলা হলো না, তাহলে যে নন জয়েন্ডারের কেস হয়ে গেল, তাহলে এটা মামলা এগোতে পারবে না। আর মিস জয়েন্ডার হচ্ছে এক্স ওয়াই জেড, তার সঙ্গে ডাব্লু বলে আরেকজন যে মামলার সঙ্গে সম্পর্কিতই না তার সঙ্গেও মামলা জুড়ে দিল, তাহলে সেখানে মিস জয়েন্ডার হয়ে গেল। এবার হচ্ছে টর্টের একটা কেস, PQR, গাড়ি দুর্ঘটনার সঙ্গে যুক্ত, তাহলে সঠিক জয়েন্ডার হবে কি? PQR এর বিরুদ্ধে মামলা করে, PQR এর বিরুদ্ধে মামলা করলো, তাহলে ঠিক আছে। কিন্তু মিস জয়েন্ডার কী হচ্ছে? PQR তার সঙ্গে এস যার মামলার সঙ্গে যুক্ত ছিল না তাকেও মামলার মধ্যে নিয়ে এলো, তাহলে এটা একটা মিস জয়েন্ডার হয়ে গেল। এবার হচ্ছে আসামির দ্বারা উত্থাপিত একটা ভুল,
আপত্তি কীভাবে উত্থাপন করতে হবে? লিখিত জবাবে একটা প্লিডিংটাকে ঠিকঠাক করে দিতে হবে। অর্ডার 1 রুল 10-এর অধীনে আবেদন করতে হবে। প্রথম শুনানিতে প্রাথমিক আপত্তি করতে হবে। এবং নমুনা আপত্তি নন জয়েন্ডারের জন্যে এখানে যদি প্রপার পার্টিস আর নেসেসারি পার্টিস দুটো হয়, যদি নেসেসারি পার্টিস না থাকে তাহলে পারে তো মানে অবশ্যই আগে সেটাকে ঠিকঠাক করে নিতে হবে, তা নাহলে পারে তো মামলা এগোতেই পারে না। আর মিস জয়েন্ডারের জন্যে সে নামটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। আপত্তি ত্যাগ আবশ্যিক পক্ষের নন জয়েন্ডারের আপত্তি সাধারণত ত্যাগযোগ্য নয়। উপযুক্ত পক্ষের নন জয়েন্ডারের আপত্তি ত্যাগযোগ্য হতে পারে যদি তা আগে উত্থাপিত হয়। এবার একটা বিশেষ পরিস্থিতি দেখা যাক, এটা হচ্ছে অর্ডার 1 রুল 8। একজন ব্যক্তির একই স্বার্থ থাকা অনেকের পক্ষে মামলা করতে পারে বা মামলায় আসামি হতে পারে। আদালতের অনুমতি এর সঙ্গে দরকার হতে পারে। রায় সমস্ত প্রতিনিধিত্ব পক্ষকে বাধ্য করতে পারে। ঠিক আছে, এবার গণস্বার্থ মামলা বা পিআইএল, সেখানে জয়েন্ডারের নিয়ম কিছুটা শিথিল হতে পারে। লোকাস স্ট্যান্ডি এখানে একটু প্রসারিত হয়ে যায়। নন জয়েন্ডার খুব অতটা মারাত্মক হয় না পিআইএলে অনেক লোক যুক্ত থাকে, তো এখানে নন জয়েন্ডার নিয়মটা একটু শিথিল হয়ে যায় আর কি পিআইএলের ক্ষেত্রে। এবারে একটা কেস দেখা যাক, রাজিয়া বেগম বনাম আনোয়ার বেগম। এখানে কি বলা হচ্ছে যে নেসেসারি পার্টিস তাদের ছাড়া ডিগ্রি কার্যকর হতে পারে না, কিন্তু প্রপার পার্টিস ছাড়া, এটা আগেও একবার আমরা মামলাটা আলোচনা করলাম, প্রপার পার্টিস অবশ্যই না থাকলেও মামলাটা অপরিহার্য না তারা। রমেশ হীরাচন্দ্র কুন্দনমাল বনাম মিউনিসিপ্যালিটি 1992। এখানে অর্ডার 1 রুল 10-এ আদালতের ক্ষমতা ব্যাপক ও বিচার বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ কোন পার্টিকে আদালত অ্যাড করবে কি করবে না সেক্ষেত্রে অর্ডার 1 রুল 10-এ আদালতের যথেষ্ট ক্ষমতা আছে। এবার হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিজেন্সি বনাম হচ্ছে রিজেন্সি কনভেনশন সেন্টার 2010-এর মামলা। এখানে হচ্ছে কি বলেছে, নেসেসারি পার্টিস এবং কতটা কি প্রয়োজন সেটার সঙ্গে জোর দিয়েছে। আদালতের পক্ষ যোগ করা শুধুমাত্র প্রয়োজন হলে, শুধুমাত্র সুবিধাজনক হলে না, অর্থাৎ যেখানে নেসেসারি তখনই আদালত পক্ষ যোগ করবে। কস্তুরী বনাম ইয়াম পেরুমাল 2005-এ নন জয়েন্ডার মারাত্মক শুধুমাত্র যদি এটা মানে প্রপার পার্টিস না, এটা হচ্ছে নেসেসারি পার্টিসের ক্ষেত্রে হয়, আর প্রপার পার্টিস হলে অতটা মারাত্মক না। মানে এটা ওই আগের যে মামলাটা ছিল আমাদের 1 নম্বরে যে মামলাটা আমরা আলোচনা করলাম রাজিয়া বেগম বনাম আনোয়ার বেগম, এখানেও সেই কস্তুরী বনাম ইয়াম পেরুমাল 2005 সালে সে একই কথা বলেছে। ঠিক আছে, এবার আইনজীবীদের জন্য চেক লিস্ট। মামলা করার আগে প্লিডিং যখন মানে লেখা হয় তখনই প্লেন্ট যখন লেখা হয় তখনই আমাদেরকে এইগুলো ওই জন্য খেয়াল রাখতে হয় যে আমাদের নন জয়েন্ডার মিস জয়েন্ডার এই কেস যাতে না হয় প্লেন্ট লেখার সময়, এটা এই জন্যে আইনজীবীদের জন্য একটা চেক লিস্ট। মামলা দাখিল করার আগে সমস্ত আবশ্যিক পক্ষ চিহ্নিত করুন, অর্থাৎ মানে জয়েন্ডার কারা কারা হওয়া উচিত, মিস জয়েন্ডারকে নন জয়েন্ডারকে, এটা খুব ভালো করে প্রথমেই দেখে নেওয়া উচিত এবং ভালো করে পরীক্ষা করে তারপরে কিন্তু আমাদের প্লেন্ট ঠিক করা উচিত। ঠিক আছে, এই জন্যে তার পরবর্তীকালেও প্লিডিংয়ে নন জয়েন্ডার চেকিং করতে হবে, মিস জয়েন্ডার থাকলে সেটা চেক করতে হবে এবং লিখিত জবাবে রিটেন স্টেটমেন্টে আপত্তি থাকলে সেটা উত্থাপন করতে হবে। প্রয়োজনে অর্ডার 1 রুল 10-এ অধীনে এই যদি আমাদের জয়েন্ডার বা কাউকে দরকার হয় তাহলে সেটা আমরা অর্ডার 1 রুল 10-এর মাধ্যমে সেটা যোগ করে নেব। যদি ত্রুটি ধরা পড়ে তাহলে পরে তাড়াতাড়ি সেটাকে সংশোধন করে নিতে হবে। ঠিক আছে, এবং ত্রুটির পরিণতির ক্ষেত্রে কী হবে, যদি আমাদের প্রপার পার্টিসের নন জয়েন্ডার হয় তাহলে মারাত্মক ত্রুটি হবে, আর নেসেসারি পার্টিসের যদি নন জয়েন্ডার হয় তাহলে মারাত্মক ত্রুটি হবে, কিন্তু প্রপার পার্টিসের ক্ষেত্রে অতটা মারাত্মক না, মামলা চলতে পারে, ডিগ্রি বৈধ কিন্তু অপূর্ণ হতে পারে। মিস জয়েন্ডারের ক্ষেত্রে কী হবে, মিস জয়েন্ডারের ক্ষেত্রে বাতিলযোগ্য না আদালতে, কিন্তু এটা সমস্যার তৈরি হতে পারে। সুতরাং মিস জয়েন্ডারও আমাদের এড়িয়ে যাওয়া ভালো, প্রথমের থেকে খেয়াল রাখা উচিত। ঠিক আছে, তাহলে কৌশলগত একটা মানে এটা হচ্ছে ট্রিক্স যে বাদীর জন্য কী হবে, সমস্ত আবশ্যিক পক্ষ অন্তর্ভুক্ত করুন। যারা নেসেসারি পার্টিস তাদেরকে প্রথমেই ঢুকিয়ে নেওয়া ভালো, আর আসামির জন্যে জয়েন্ডারের আপত্তি যত তাড়াতাড়ি সম্ভব উত্থাপন করুন, খারিজের দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ জয়েন্ডার যারা দরকার, যেসব পার্টির দরকার ছিল তাদের নিয়ে যে আপত্তি সেটা প্রথমের দিকেই যত তাড়াতাড়ি সম্ভব উত্থাপন করুন, তাহলে সেটা মামলা খারিজের আসামির জন্য সেটা ভালো হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি, আর গভীরে যাওয়ার দরকার নেই।
একটা জিনিস হচ্ছে যে পিআইএলের ক্ষেত্রে জয়েন্ডার অতটা গুরুত্বপূর্ণ না। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেক্ষেত্রে জয়েন্ডারের নিয়ম, জয়েন্ডার মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার, বিশেষ করে নন জয়েন্ডারের নিয়মটা একটু হলেও শিথিল, কিন্তু সাধারণ মামলাতে এটা যথেষ্টই মানে আগের থেকে খেয়াল রাখা উচিত। বিশেষ করে প্রপার পার্টিজের ক্ষেত্রে যদি আমরা নন জয়েন্ডার করে ফেলি তাহলে কিন্তু সেটা মামলাটা জন্যে খুবই, নেসেসারি পার্টিজের জন্য যদি আমরা নন জয়েন্ডার করে ফেলি তাহলে মামলাটার জন্য খুবই মারাত্মক হয়ে যায়। প্রপার পার্টিজের ক্ষেত্রে নন জয়েন্ডার হলে মামলাটা অতটা অতটা অসুবিধে হয় না মামলার। তাহলে এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে জয়েন্ডার, মিস জয়েন্ডার ও নন জয়েন্ডার। এক কথায় গুছিয়ে বললে জয়েন্ডার হচ্ছে সঠিকভাবে পক্ষগুলোকে অন্তর্ভুক্তি করা কোনো মামলাতে, জয়েন্ডারে কোনো ভুল না হলে খুবই ভালো। মিস জয়েন্ডার হচ্ছে যে ভুল করে কোনো পার্টিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার সঙ্গে মামলার কোনো যোগ নেই। আর নন জয়েন্ডার হচ্ছে মানে মামলার সঙ্গে সংযুক্ত কোনো ব্যক্তি, তাকে জয়েন করতে ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে সংযুক্ত ব্যক্তি দুরকম হতে পারে, প্রপার পার্টিজ আর নেসেসারি পার্টিজ। প্রপার পার্টিসের জন্যে অতটা মামলা মারাত্মক হয় না, কিন্তু নেসেসারি পার্টিসের যদি আমরা জয়েন না করি তাহলে মামলা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তো এইটা আমাদের এই জন্যে প্রথমে প্লেইন্ট লেখার সময়ে এই জন্যে জয়েন্ডার, মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার সম্পর্কে যদি আমরা গুরুত্ব আরোপ করি তাহলে ভবিষ্যতে অনেক বড় ত্রুটির হাত থেকে মামলাটা বেঁচে যেতে পারে। এই জন্যেই প্রথমেই এই পার্টি কোনো প্লেন্ট লেখার সময় আগে সময় নিয়ে ভেবে দেখতে হয় যে কিভাবে আমরা কোনো পার্টিকে বাদ দিয়ে ফেললাম না তো, অথবা কোনো এক্সট্রা পার্টি যুক্ত হয়ে গেল না তো। এই সব কিছু মাথায় রেখেই একটা প্লেন্ট লেখার সময়ই সেটা আমাদের রেডি করতে হয়। দুটো ইম্পর্টেন্ট অর্ডার এখানে সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে অর্ডার 1 রুল 9 আর অর্ডার 1 রুল 10। অর্ডার 1 রুল 9 নন জয়েন্ডার নিয়ে বলছে, অর্থাৎ প্রপার পার্টিস আর নেসেসারি পার্টিস যদি বাদ যায় তাহলে মামলায় বাতিল হয়ে যেতে পারে। এই হচ্ছে অর্ডার 1 রুল 9। আর অর্ডার 1 রুল 10 হচ্ছে পার্টি কীভাবে অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে অর্ডার 1 রুল 10। এখানে কোর্টের যথেষ্ট বড় এখতিয়ার আছে। এই হচ্ছে সংক্ষেপে আমাদের জয়েন্ডার, মিস জয়েন্ডার ও নন জয়েন্ডার সম্পর্কে আমাদের ল বাংলা চ্যানেলের ছোট্ট আলোচনা।